যেন রান্না করা কলিজা খেয়ে ফেলায় আমি আমার শাশুড়ির গায়ে হাত তুললাম। শাশুড়ি যেন শোকে পাথর হয়ে গিয়েছিলেন, আমার দিকে শুধু ফেলফেল করে তাকিয়ে আছে। অবাক হয়ে আমাকে শুধু বললেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বউ। এই কথাটা শোনার সাথে সাথে আমি আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ধাক্কা দিয়ে ফেলে দিয়েই আমি তাকে বলে উঠলাম, আপনার এত বড় সাহস হয় কিভাবে? বাবুর জন্য রান্না করা খাবার আপনি খেয়ে ফেললেন। বয়স হয়ে গিয়েছে, তবুও আপনার খামখাম স্বভাব এখনো যায়নি। ছেলে তো 2 পয়সারও ইনকাম করে না, তাহলে খাওয়ার প্রতি এত লোভ কেন আপনার? মনে কখনো খাবার চোখে দেখেননি? নেক্সট টাইম যদি আর কখনো এরকম আচরণ করেন তাহলে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার স্বামী আমার পাশেই দাঁড়িয়েছিলেন, আর আমার শাশুড়ি আমার স্বামীর দিকে ছলছল নয়নে শুধু তাকিয়েছিলেন। সে ভেবেছিল তার হয়ে তার ছেলে আমাকে কোনো কিছু বলবে। এটা দেখে আমি স্বামীর দিকে গরম হয়ে তাকিয়ে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো? যাও, বাথরুমে কাপড় রাখা আছে, সেগুলো ধুয়ে একটু শুকাতে দাও। আমার স্বামী কিছু না বলে মাথা নিচু করে বাথরুমের দিকে চলে গেল। হয়তো ওর চোখেও পানি। কি বা বলবে আমাকে? 2 পয়সা টাকা ইনকাম করার তো মুরদ নেই। সারাদিন চলে আমার বাবার টাকা, সারাদিন শুধু খায় আর ঘুমায়। যদিও আমি আমার স্বামীকে খুব শান্তিতে থাকতে দেই না, সারাক্ষণ শুধু মানসিক টর্চার করি। আমার কর্মকাণ্ডের একটাকে কিছু বলার একটুও সাহস নেই ওর, কারণ ওকে 7 বার খুন করে গুম করার ক্ষমতা রাখে আমার বাবা। আমার বাবার একমাত্র মেয়ে আমি। শহরে অনেকগুলো বাড়ি আছে আমার বাবার, তার সবগুলো বাড়ির সয় সম্পত্তির মালিক হচ্ছি একমাত্র আমি। আমার বাবার যত সয় সম্পত্তি, যত বাড়ি গাড়ি আছে, সবকিছুর মালিক আমি। আমার নামে সবকিছু দেওয়া। আর অপরদিকে আমার স্বামী ছিল এতিম, তাই তো বিয়ের পর থেকে তার মাকে নিয়ে সে আমার বাবার বাসায় থাকছে। আর বিনিময়ে তার মাকে করতে হয় সারাদিন হাড় ভাঙা খাটুনি। বয়স্ক মানুষ হাঁপিয়ে যায় কাজ করতে করতে। ও তারা নিরুপায়, দুমুঠো ভাতের জন্য সবকিছু মুখ বুজে সহ্য করে এ বাসাতেই থাকছে। আমার শাশুড়ি ফ্লোরে বসে কান্না করছে, আর এইদিকে আমি ডাইনিং টেবিলে বসে আমার ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম। তার এই কান্নাকাটি দেখে আমি ছেলেকে নিয়ে রুমের ভিতরে চলে যাই। তারপরে থেকে বের হয়ে আর কখনোই আমার শাশুড়িকে আমি আর এই বাসায় দেখিনি। সেই যে বের হয়ে গিয়েছিল এ বাসা থেকে, তারপর সে এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার কিছুদিন পরেই সে মারা যায়। আমি তার লাশ পর্যন্ত দেখিনি। আমার স্বামীকেও তার মুখটা দেখতে দেই। সময় এগোচ্ছে, মাঝখানে কেটে গেছে বহু বছর। আমার স্বামী মারা গেছে সেবার। ওদের মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সে সুইসাইড করেছিল। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, অনেক লেখাপড়া করেছে, বড় চাকরিও করছে। এখন ছেলেটা আমার বড্ড আদরের। আমারও বয়স হয়েছে, শরীর এখন আরাম চাই। আমার সবকিছু আমি ছেলেকে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর ছেলেকে বিয়ে করালাম এক উঁচু ঘরে। শুধু নিশ্চিন্তে আরাম করব আমি। কিন্তু হায়, বোর মাঝে যেন আমারই প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আর আরাম করব কি? এখন বউয়ের সেবা আমাকে করতে হয়। আমার ছেলে ধীরে ধীরে বদলে গেল। এক বাড়িতে থাকার পরেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন। আর সময় হয় না আজকাল আমার সাথে কথা বলার, আমার সাথে দেখা করার। আজ সকালবেলা যখন খাবার খেতে গিয়েছি তখন দেখি বৌমা আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ রেখে দিয়েছে। অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবারগুলো আমি চোখেও দেখলাম না। আর মাঝে ছোট নাতিনটা দৌড়ে এসে আমাকে বলল, দাদু দাদু আমাকে একটু ভাত খাইয়ে দিবে? আমি আমার ওখান থেকে কয়েকটা ভাত তার মুখে তুলে দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আমি দেয়ালের মধ্যে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথে আমার মাথাটা ফেটে গেল। মাথাটা থেকে রক্ত পড়ছে। এর মাঝে আমার ছেলে রুমে থেকে বের হয়ে সবকিছু দেখছে তার বউ আমার গায়ে হাত তুলছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর বউ আমাকে মারছে আর তুই কোনো কিছু বলছিস না? তখন আমার ছেলে আমাকে বলল, কি বলবো আম্মু, এগুলো তো তোমার দেওয়া শিক্ষা, পারিবারিক শিক্ষা। তখন তুমি কথায় কথায় আমার দাদিকে গালমন্দ করতে, গায়ে হাত তুলতে। তখন তো দেখেছি বাবাও চুপচাপ দাঁড়িয়ে থাকতো। তখন আমি আমার ছেলেকে কোনো কিছুই বলতে পারলাম না। শুধু মনে মনে ভাবছিলাম সেদিন হয়তো আমার শাশুড়িরও এরকম কষ্ট হয়েছিল। তখন মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। ভাবছিলাম, ইস মা, কত কষ্টই না দিয়েছি আপনাকে আমি। একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ আমি পাইনি। পাপ যখন করেছি, পাপ মোচন তো আমাকে করতেই হবে।